This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। রাত ৮টা মানেই হাজির ঠোঁটকাটা হাজির মানে সেই সমস্ত বিষয় হাজির যার সরাসরি বলবো না। প্রথমে যেটা আজকে বলবো, ভুল করবেন না, ভুল শুনবেন না, আর ভুল বলবেন না। এই কথাগুলো বলছি বিশেষ করে যারা কথায় কথায় সরকারের ভুল ধরে বেড়ান তাদেরকে উদ্দেশ্য করে, তাদের জন্য। মোবাইল ফোন, সেই মোবাইল ফোনে ডায়াল করলে এখন শুনবেন প্রথমেই সাবধান। হ্যাঁ, এই উচ্চারণ। ভুলের ফাঁদে পড়ে যাতে সাইবার জালিয়াতদের কাছে সব আমরা না হারিয়ে ফেলি, সেজন্যই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই ঘোষণা, ক্লান্তিহীন ঘোষণা। ভুল করলেই শেষ। এই ধরুন, এ রাজ্যে বেশ কয়েকটা খুনের ঘটনায় বিহার লিঙ্ক মানে বিহার যোগের কথা সামনে চলে আসছে। সাম্প্রতিক বেশ কয়েকটা ঘটনায় বারবার শোনা যাচ্ছে বিহার থেকে কেউ বা কারা এসে সুপারি কিলার ইত্যাদি প্রভৃতি। আমরা ভুল করে ভাবলাম যে সরকার কি করছে, ভুল ভাঙিয়ে দিলেন মন্ত্রিসভার নাম্বার 2। কিভাবে শুনুন। এখন যেহেতু বিহারের সিচুয়েশন এমন যে সেখানে ক্রিমিনাল তৈরি হচ্ছে, এগুলো সব বিহার থেকে আসছে এবং এটা আরও বর্ডারকে আরও শক্তিশালী করতে হবে। শুধু বাংলা তো নয়, বিহারের পুলিশকেও অ্যাক্টিভ হতে হবে। শুনলেন, নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল আপনাদের কেন বিহার থেকে ক্রিমিনাল এলে রাজ্য সরকারকে আর দোষ দেওয়া যাবে না। আবার ধরুন, রাজ্যে বেশ কয়েকজন জঙ্গি তারা ধরা পড়েছে, বিরোধীরা হইচই শুরু করে দিয়েছে যে জঙ্গি 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 ধরা পড়ছে। তাদের কথা শুনে আবার ভুলের এই ফাঁদ যেগুলো রয়েছে সেই ভুলের ফাঁদে পা দেবেন না কিন্তু। শুনুন। আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা। আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করত, কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স। এফআইআর করছে না কেন? এফআইআর করছে না কেন? আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স। বিএসএফ কে শত্রু রেপিস্ট হিসেবে চিহ্নিত করেছে। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে বাংলাকে অশান্ত করার জন্য। কে এবার আপনাদের ক্লিয়ার তো? ভুল নিশ্চয়ই ভাঙলো। স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন, তৃণমূলের নাম্বার 2 বলছেন বিএসএফ এ রাজ্য জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে। হ্যাঁ, তারা বলছেন, আপনাদের শোনালাম যে বিএসএফ এ রাজ্যে জঙ্গি ঢোকাচ্ছে। তারপরেও যদি আপনার বা আপনাদের ভুল না ভাঙে তাহলে নির্ঘাত আপনি বাংলা বিরোধী। শুধুই জঙ্গি বা দুষ্কৃতী নয় কিন্তু, বাঘের ক্ষেত্রেও সেই একই ব্যাপার, একই থিওরি। শুনুন। একটা বাঘ 5টা জঙ্গল পেরোলো, 5টা জেলা, 5 দিন আতঙ্কে ছিল, স্কুলও বন্ধ ছিল। যেই আমরা উদ্ধার করলাম, আমাদের বন বিভাগ প্রশাসন সকলে মিলে দিন রাত খেটে, সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, ফেরত দাও ফেরত দাও ফেরত দাও, আর দিয়ে দিলাম। এবার আবার একটা চলে এসছে কাল। তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে, পাঠালে চিরকালের জন্য পাঠাক আমরা রেখে দিচ্ছি। তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রিসর্ট সেন্টার আছে, রেস্কিউ সেন্টার আছে, আমাদের ডিপ ফরেস্ট আছে, আমরা রেখে দিচ্ছি। তোমাদের নিজেদের রাখবার জায়গা নেই, তোমরা বাঘটাকে নিয়ে গিয়ে জলের মধ্যে ছেড়ে দিলে। তো জল ফেরোতে কতক্ষণ? আবার একটা চলে এসছে। এটা কি হচ্ছে? আমি উড়িষ্যা গভর্নমেন্টকে দোষারোপ না করে অনুরোধ করব, প্লিজ সেন্ড ইউর ফরেস্ট টিম অ্যান্ড রেস্কিউ ইউর টাইগার। এভরি টাইম ডোন্ট ব্লেম আস। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের একজন মন্ত্রী, তিনি অভিযোগ করেছিলেন যে বামফ্রন্ট ইচ্ছে করে ওনাকে বদনাম করার জন্য ডুয়ার্সের জঙ্গলে জঙ্গলি হাতিগুলোকে মমতা ব্যানার্জির রেলগাড়ির সামনে সুইসাইড করার জন্য পাঠিয়ে দিচ্ছে। এবার বাঘেরা পরিকল্পনা করেছে।
ওখান থেকে উড়িষ্যা থেকে নাকি বাঘগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর তারা এখানে এসে পশ্চিমবাংলার বন দপ্তরের সঙ্গে লুকোচুরি খেলছে। সুতরাং এই ধরনের কথা যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, আপনি তো ধরুন আমাদেরকে যথেষ্ট হাসিয়েছেন, এবার একেবারে অন্যান্য রাজ্যের মানুষের সামনে গোটা পশ্চিমবাংলাকে এরকম উপহাসের পাত্র আপনি না করলেও পারেন। দেখুন, মুখ্যমন্ত্রী যা বললেন তাতে মানুষের ভুল কেটে যেতে বাধ্য, কিন্তু মহা মুশকিলে পড়েছে একটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের জঙ্গল থেকে বেরিয়ে নদী টপকে সে ঢুকে পড়েছে কুলতলির লোকালয়ে। তার সঙ্গে অন্য রাজ্যের কোনো যোগ নেই, ওখানে বিএসএফও নেই। মুখ্যমন্ত্রী তার ঠিকানা নিয়ে কি বলে বসলেন, সেই কনফিউশনেই হয়তো বন দপ্তরের পাতা জাল গলে এ গ্রাম থেকে ও গ্রামে ছুটে বেড়াচ্ছে সে, কে জানে। মইপিট কোস্টাল থানার পক্ষ থেকে এলাকার সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনাদের গ্রাম সংলগ্ন জঙ্গলের একটি বাঘের দেখা পাওয়া গেছে। এই কয়েকদিন আগে পার হয়েছিল, দাবড়াতে চলে গেল, আবার ফের চলে এসেছে। যে শুধুমাত্র লাইলনের নেট নয়, তার বাইরে গিয়ে স্টিলের যে নেট, যেটা কুলতলি থেকে নিয়ে আসা হয়েছে, সেই নেট দিয়ে 10 থেকে 12 ফুটের উচ্চতায় ঘিরে রাখা হয়েছে বা ফেন্সিং তৈরি করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবে এই উচ্চতা পার করে বাঘ গ্রামের দিকে চলে না আসতে পারে। রাতের অন্ধকারে সুযোগ নিয়ে বাঘটি রীতিমতো বন দপ্তরের জালের তলা থেকে সে পালিয়ে এসে ঠিক 600 মিটার দূরে, আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এই যে জায়গাটি উত্তর বৈকুণ্ঠপুর, এইখানকার এই যে জঙ্গলটি রয়েছে, বন দপ্তরের অনুমান এই জঙ্গলটির মধ্যেই বাঘটি রয়েছে। সকাল থেকে প্রায় 12 ফুট উচ্চতার লাইলন এবং স্টিলের ফেন্সিং দিয়ে প্রায় 1.5 কিলোমিটারেরও বেশি গ্রাম লাগোয়া যে ম্যানগ্রোভ জঙ্গল রয়েছে সেটা ঘিরে ফেলা হয়েছে। এবং তারপরেই এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বনকর্মীরা সেই চারিদিক থেকে, যে ফেন্সিংয়ের চারিদিক থেকে ঘিরে বাজি ফাটিয়ে, চকলেট বাজি ফাটিয়ে বাঘকে নদীর ওপারে, অর্থাৎ এই যে মাকড়ি নদী, যেটা স্থানীয় গ্রামবাসীরা বলছেন, সেই মাকড়ি নদীর ওপারে যে আজমলমারি 11 নম্বর জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে যাতে চলে যায় বা তাকে তাড়িয়ে দেওয়া যায়, সেই চেষ্টাই কিন্তু চালানো হচ্ছে। বন দপ্তর এবং স্থানীয় পুলিশ প্রশাসন সমগ্রভাবে চেষ্টা করছে বাঘটিকে পুনরায় তার জঙ্গলে বাসস্থানে ফিরিয়ে দেওয়ার জন্য। দুষ্কৃতী আসছে বিহার দায়ী, জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ, আর বাঘ পাঠাচ্ছে ওড়িশা। এরপর ভুলেও কেউ প্রশ্ন করবেন না রাজ্য সরকার কি করছে। বাঘ কখনো ছেড়ে দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী অনেকবারই এই ফাউল টক করেন। আপনার অনেক বয়সও হয়েছে, 70 ঊর্ধ্ব হয়ে গেছেন, আপনি এই ধরনের কথা বললে হাসে, আমরা আপনার বিরোধী, কিন্তু আফটার অল আমরা পশ্চিমবঙ্গের নাগরিক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি উড়িষ্যার লোক খিল্লি করে যে আমরা বাঘ ছেড়ে দিচ্ছি, এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে গায়ে লাগে। ভুলের সেকাল, ভুলের একাল, 26 বছর পর সেই ভুল দিয়ে যায় চেনা। আচ্ছা, ভুল করে তা যদি স্বীকার করে নেওয়া হয়, সেটা কি ভুল? বর্তমান আমল হোক বা 26 বছর আগের সেই আমল, ভুলের এই ভুল ভুলাইয়া তো সব আমলই রয়েছে। তাহলে 26 বছর পর সেই ভুলের প্রায়শ্চিত্তের কথাই এবার প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের মুখে। শনিবার তিনি বললেন প্রাক্তন কংগ্রেস সাংসদ, আর আজ বললেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন। তাহলে ভুলটাই ঠিক, মানে সেদিন যে ভুলের কথা বলেছিলেন প্রদীপবাবু, আজ সেই বিষয়েই মত জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ঠিক কি বলেছিলেন প্রদীপবাবু আপনাদের অনেকেরই মনে আছে, আরো একবার শুনি আমরা। তখন সোমেন মিত্রের ফোন এলো, সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে, কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। শনিবার সন্তোষ মিত্র স্কোয়ারের কাছে সোমেন মিত্রর মূর্তি উন্মোচন অনুষ্ঠান, সেখানেই বললেন প্রদীপ ভট্টাচার্য। সে অনুষ্ঠানে উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও তার সামনেই প্রাক্তন সাংসদের মুখে প্রায়শ্চিত্তের কথা। আর কি, তারপরেই রাজনীতি সরগরম। কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল
যে তাকে করতে বাধ্য হয়েছে, আর প্রায়শ্চিত্তটা সেই জন্য। ফলে কংগ্রেস এই যে বাংলার মানুষের মন বুঝতে ভুল করেছে, কংগ্রেস সিপিএম এর সঙ্গে লড়েনি, সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন তারা বহিষ্কার করলো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসটাই বাংলায় অরিজিনাল কংগ্রেস হয়ে গেল। বাংলার মানুষ বললেন এটাই মূল কংগ্রেস। তো সেই স্বীকৃতি পেল কংগ্রেস, সেই ধাক্কা যা খেলো, তো আজও বুঝতেই পারছেন। তাই আজকে মমতা ব্যানার্জি কার জন্য প্রায়শ্চিত্ত করবে সেটা মমতা ব্যানার্জিকে ঠিক করতে হবে। এই রাজীব গান্ধী না থাকলে মমতা ব্যানার্জির নেত্রী হতো না, সোনিয়া গান্ধী না থাকলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতো না। যখন প্রচন্ড গর্ভ যন্ত্রণা, তখন লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন, তাহলে এই দলটার জন্ম হতো না। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। প্রদীপ ভট্টাচার্য আমার মনে হয় ইতিহাসকে বিকৃত করছে। প্রদীপ ভট্টাচার্য মহোদয় সিনিয়র লিডার, তার মনে হয় তৃণমূলে গিয়ে একটা এমএলএ হওয়ার ইচ্ছা হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। শুনলেন কি বললেন প্রদীপবাবু? তাহলে বাংলায় কংগ্রেস খাদে? 26-এর লোকসভা ভোটের ছবিটাই তো সেটা বলে দিচ্ছে। বাংলায় তৃণমূল 29 আর কংগ্রেসের ঝুলিতে 1টি আসন। ভোটের হারে তৃণমূলের ঝুলিতে 45.76% ভোট পার্সেন্টেজ, আর কংগ্রেসের ঘরে ভোট 4.68%। ফলে বামেদের সঙ্গে হাত ধরাধরি করেই ভোটে কংগ্রেস গিয়েছিল, তবু ভোট বাক্সে হাতের ওই বলে বিধিবাম সেই দশা হয়েছে। আর সেই কারণেই একদা প্রদেশ কংগ্রেসের সভাপতির মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে গিয়ে আক্ষেপের সুর শোনা যাচ্ছে প্রাক্তন প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্যের কণ্ঠে। হোয়াট নেক্সট? সদ্য প্রাক্তন এবং বর্তমান প্রদেশ সভাপতিও প্রদীপবাবুর কথায় কিন্তু ঝাঁঝিয়ে উঠলেন। 2017 সালে রাজ্যসভায় সাংসদ নির্বাচিত হন প্রদীপ ভট্টাচার্য। সেদিন কংগ্রেস ছাড়াও তৃণমূলের 6 ভোট তাঁর ঝুলিতে যায়, এটা মাথায় রাখতে হবে। আর তারপরই রাজ্যসভায় গিয়েছেন তিনি। অধীরবাবু সেই খোঁচাটাই দিলেন, সেই সেন্টিমেন্টটাই নিয়ে আসলেন। সেন্টিমেন্ট বলবো না, সেই ইকুয়েশনটাই মনে করিয়ে দিলেন। কংগ্রেস শুধু বাইরে গণতন্ত্রের কথা বলেন, ভেতরেও গণতন্ত্রের কথা বলেন। একজন পশ্চিমবাংলার অন্য রাজনৈতিক দল করুন, সাধারণ মানুষ করুন, তার কথা বলার অধিকার আছে। তিনি তার মত বলেছেন, বাংলার মানুষ এবার সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে, আর প্রায়শ্চিত্তটা সেই জন্য। সেই কংগ্রেস দলকে খতম করার অভিযানে যিনি নেতৃত্ব দিয়েছেন এ বাংলায়, তিনি মমতা ব্যানার্জি। তাই আজকে কারোর আফসোস হতে পারে, সামনে রাজ্যসভা ভোট আছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। মমতা ব্যানার্জি শুধু কংগ্রেসকে নয়, এই বাংলার যা সংস্কৃতি, শিক্ষা, সভ্যতা সমস্ত কিছুকে ধ্বংস করে এই বাংলাকে বর্বরদের রাজ্যে রূপান্তরিত করেছিলেন। কে ব্যক্তিগত প্রায়শ্চিত্ত করতে পরামর্শ দিয়েছিলেন তার ব্যাপার। আমার মুখটা দেখাবেন, আমার কিছু কথা লেখা সেইটা দেখানো হবে, এই জন্য মার্কেটে বহু নেতা ঘুরে বেড়াচ্ছে। আজ এই কথাগুলো লিখতে হচ্ছে কেন? আমরা বাড়িকে সংশোধন করি, অন্যকে প্রথমে সংশোধন করার আগে। সেটা যদি করেন আমি মনে হয় খুশি হব। 1997 সাল, তারিখটা ছিল 22শে ডিসেম্বর। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে তৎকালীন কংগ্রেস নেতৃত্ব। ইতিহাসের পাটা উল্টে সেই কথাই প্রদীপ ভট্টাচার্য সেদিন মনে করিয়ে দিলেন, এবং সঙ্গে যে শব্দটা তিনি ব্যবহার করলেন সেটা হলো প্রায়শ্চিত্তের কথা বললেন। ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও নাকি করতে হচ্ছে কংগ্রেসকে, প্রদীপ ভট্টাচার্য বলছেন। এবং এটা ছিল কিন্তু একটা আইডিওলজিক্যাল ব্যাটল। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বা বামফ্রন্ট সরকারের সন্ত্রাস, অপশাসন, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছিলেন পরিবর্তন চেয়ে, আর কংগ্রেস সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে চলছিল, সে দিল্লি বলুন বা রাজ্যের কিছু নেতা বলুন। এখন যেমন বিজেপি আর সিপিএম বামরাম হয়ে গেছে, সেই রকম কংগ্রেস আর সিপিএম আমরা বলতাম তরমুজ। ইনসাইড ইজ রেড কালার অ্যান্ড আউটসাইড ইজ গ্রিন কালার।
এই বলে আমরা কংগ্রেস হচ্ছে সিপিএমের বি টিম এই কথা বলতাম। এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই লড়াইটা তীব্রতর করছিলেন তখন কংগ্রেস বহিষ্কার করলো তাকে। 1997 সালের 22 ডিসেম্বর বিকেল 4টে এআইসিসি বলল বহিষ্কার হবে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে প্রদেশ কংগ্রেস। 2 নম্বর হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ার, 6টার সময় সম্পাদক মন্ডলীর বৈঠক। তখন সোমেন মিত্রের ফোন এলো, সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে যে ইউ হ্যাভ টু ডু ইট, ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিছুতেই করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হতো। আমি একদিন কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম বাংলায় মা মাটি মানুষের আশীর্বাদে। আর প্রায়শ্চিত্ত সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, আচ্ছা, বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য হঠাৎ করে এসব কথা কেন বললেন? নাকি এর পেছনে কোনো কার্যকারণ, কোনো সম্পর্ক, ইকুয়েশন, স্ট্র্যাটেজি ইত্যাদি আছে? নতুন প্রদেশ সভাপতি হয়েছে আপনারা জানেন শুভঙ্কর সরকার। উপনির্বাচনে বামেদের সঙ্গে হাত তিনি ধরেননি। এবার প্রশ্নটা আসছে, বাংলায় তৃণমূলের সঙ্গে কাছাকাছি যেতে চায় কি কংগ্রেস? এখন এসব জিনিস আলোচনা করার তো সময় নয়। তার কারণ এর পরেও তৃণমূলের সঙ্গে 2011 সালে আমাদের একত্রিতভাবে আমরা নির্বাচনে লড়েছি। তাকে বহিষ্কার করার পর থেকেই তো কংগ্রেস বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়ে গেছে এবং তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ গ্রহণ করেছেন, আস্থা রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন। 2011 সালে আপনারা যৌথভাবে লড়াই করলেন কংগ্রেস তৃণমূল কংগ্রেস, 26-এ কি সেই পুনরাবৃত্তি আবার হতে পারে? আমি এখন আমার দল কিভাবে শক্তিশালী হবে তার প্রতি আমি বেশি গুরুত্বপূর্ণ। এবার আসি নিয়োগ দুর্নীতির বিষয়। নিয়োগ দুর্নীতি বছরের পর বছর এ রাজ্য তোলপাড় এ রাজ্যের রাজনীতি। 2016 এসএসসির পুরো প্যানেল হাইকোর্ট বাতিল করে দিয়েছে আপনারা জানেন। ফলে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক। সেই মামলার শুনানি আজও হলো না সুপ্রিম কোর্টে। ডিএ মামলার শুনানি সেটাও হয়নি। তবে একটা সুখবর আছে, অন্তত একটা নিয়োগ দুর্নীতির বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে। এই প্রথম কোনো নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এবার বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে। ইতিমধ্যেই চার্জ গঠন হয়ে গেল, এবার সাক্ষ্য গ্রহণের পালা। আগামী 14 তারিখ থেকে অর্থাৎ 14 জানুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ হবে। যে কারণে এটাকে আমরা সুখবর বলছি। বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে এই প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার। এত মানুষ প্রতারিত, এত রকমভাবে প্রতারিত। ফলে এক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে, কিভাবে, কাদের দ্বারা, কত রকমভাবে এই দুর্নীতি সংগঠিত হয়েছে সেইটা সামনে আসার আশু প্রয়োজনীয়তা রয়েছে। তার কারণ অসংখ্য মানুষ প্রতারিত হয়েছেন, অসংখ্য মানুষ সমস্যায় পড়েছিলেন, এখনও সেই সমস্যার পাঁকে রয়েছেন তারা। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, তৃণমূলের এমএলএ মানিক ভট্টাচার্য, কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্র, অনেক, রাঘব বোয়ালকে জেলে যেতে হয়েছে, শ্রীঘরে যেতে হয়েছে। যদিও পার্থ চট্টোপাধ্যায় ছাড়া বাকি সবাই ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন। আজ একজন ছাড়া বাকিদের চার্জ গঠন প্রক্রিয়া শেষ হলো। কালকে হয়েছে 6 জনের, আজকে হয়েছে 47 জনের, টোটাল 53 অ্যাকিউজডের চার্জ গঠন অলরেডি হয়ে গেছে এবং একজন 28 নম্বর অ্যাকিউজ পার্সন সে দিল্লিতে আছে, সে কালকে আসবে। তাকে 10:30টায় টাইম ফিক্স হয়েছে, তো কালকে সে এলে তার চার্জ। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, সুজয় কৃষ্ণ ভদ্র মানে কালীঘাটের কাকুর সহ মোট 6 জনের চার্জ গঠন গতকালই হয়ে গেছে। আজ মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং ছেলে, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য, তাপস মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার বিরুদ্ধে চার্জ গঠন হয়। অর্পিতা আজ বিচারককে বলেন, কি বলেন, আমি কিছু জানতাম না, কোনো সরকারি পদে ছিলাম না, আমি নির্দোষ স্যার, কি উদ্ধার হয়েছে জানি না, নলেজ নেই, আমি কোনো অনৈতিক কাজে যুক্ত ছিলাম না।
হয়েছে? হ্যাঁ হয়েছে, যেটা জানানো জাজকে জানিয়েছি। থ্যাংক ইউ। কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, যেটা জানানো জাজকে জানিয়েছি। থ্যাংক ইউ। অন্যদিকে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষ, সেই কুন্তল ঘোষের বিরুদ্ধেও আজ চার্জ গঠন হয়েছে। কি বললেন কুন্তল? স্যার, চরণ দাসও জেলে গিয়েছিল। আমি বিজেপি বা কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে কথা বলেছি। প্রতিহিংসার রাজনীতির জন্য এটা হচ্ছে। আমি ভিকটিম অফ পলিটিক্স, আমার সঙ্গে এর যোগ নেই, আমি সম্পূর্ণ নির্দোষ। গতকাল বিচারকের ধমক খেতে হয়েছিল মানিক ভট্টাচার্যকে। আজ কুন্তলের কথা শুনে বিচারক কি বললেন? কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বলতে হলে ধর্মতলায় গিয়ে বলুন, এখানে নয়। তড়িঘড়ি চার্জ গঠন, বিচার প্রক্রিয়া শুরুর পেছনে একটা গল্প রয়েছে। পার্থর জামিনের আবেদনের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ, 1 ফেব্রুয়ারির মধ্যে জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়। তবে তার আগে স্পর্শকাতর সেন্সিটিভ সাক্ষীদের সাক্ষ্যদান পর্ব শেষ করতে হবে, আর সেই সাক্ষীদের তালিকাও আজ ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জমা দিয়ে দিয়েছে। মূল যে অর্ডারটার আরেকটা পার্ট ছিল সেটা হচ্ছে চার্জ গঠনটা হয়ে গেলে এরপরে যে 2-3 জন সাক্ষী যারা স্পর্শকাতর পার্থবাবুর ক্ষেত্রে, তাদেরকে আগে এক্সামিন করে নিতে হবে, তারপরে ওনার জামিনের ব্যাপারটা কনসিডার হবে। তো সেই হিসেবে আজকে ওরা লিস্ট দিয়েছে, 3 জনের নাম দিয়েছে এবং সেই অনুযায়ী ওর 3টে ডেট দিয়েছেন, 14, 20 আর 27। এই দিনেই যায়। সুতরাং বলা যায় যে এবার সাক্ষ্যদান প্রক্রিয়া শুরু হয়ে গেল। চার্জ গঠন হয়েছে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার বিরুদ্ধেও। পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্রের পর এবার লিপস অ্যান্ড বাউন্স সংস্থার বিরুদ্ধেও চার্জ গঠন করল বিশেষ ইডি আদালত। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার তরফ থেকে যিনি প্রতিনিধি আজকে এসেছিলেন, তিনিও নিজেকে নির্দোষ দাবি করেন। লিপস অ্যান্ড বাউন্স, এই লিপস অ্যান্ড বাউন্সের এই সংস্থার সিওও, চিফ অপারেটিভ অফিসার কে ছিলেন? কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র। আর সিইও কে ছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি এখনো এই পদে আছি এবং আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, এমন করে একটা হাওয়া তৈরি করছেন যে লিপস অ্যান্ড বাউন্সে এসএসসি দুর্নীতির টাকা ঢুকেছে। 10 পয়সা প্রমাণ করুন। 10 পয়সা প্রমাণ করতে হবে, এটিকে প্রমাণ করতে হবে, এবং যদি প্রমাণ করতে চায় তাহলে ট্রায়াল শুরু করতে হবে। শুনলেন আপনারা, লিপস অ্যান্ড বাউন্সের সিইও, তিনি বলছেন ট্রায়াল শুরু করতে হবে। সেই ট্রায়াল শুরু হলো। নিয়োগ দুর্নীতির অন্তত একটা ক্ষেত্রে বিচার প্রক্রিয়া শুরু হলো, এটা আমরা বলতেই পারি। তাই আশার আলো আসবে, এ আশা রাখতেই পারি। তদন্তকারী সংস্থার তো মুখপত্র আমি নই, তবে তদন্তকারী সংস্থারই রিপোর্টই শেষ কথা বলে না। এখন যাবে কোথায়? কাকু পর্যন্ত গেছে, কাকু পর্যন্ত যায়নি। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা বা তাদের আইনজীবীরা, উল্টো দিকে কনসার্ন এজেন্সির আইনজীবীরা বা এজেন্সি যদি কিছু বলে, এর বাইরে আমাদের কোনো রাজনৈতিক বক্তব্য নেই। আমরা এটা ব্যক্তিগতভাবে মনে করি, বা আমাদের এটা মনে হয় যে এই সমস্ত দুর্নীতির পেছনে যে মাথা কাজ করেছে, সেই মাথার নাম হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। কাকু পর্যন্ত থেমে আছে, ডাকু যারা ডাকা তাদের কাছে যেতে গেলে তো হিম্মত লাগবে। এ চলবে, এগুলো এটা দেওয়া নেওয়া চলবে, কিচ্ছু হবে না। ছিল তৃণমূল সাংসদের জনতার দরবার, আর সেই দরবারেই নেতার অস্বস্তি বাড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেস কর্মী। ভাটপাড়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, দেখাবো আপনাদের। मैंने कांकेर में ऐसा अवस्था हो गया कि 4 दिन हाजिरी पर होगा, 2 दिन रस्म होगा। ऐसा अवस्था कर दिया कि अभी तो 17,000 वोट से हारेगा, ये बात 35,000 वोट से हारी है। यार रखिए वैसी जो अवस्था करके कांकेर मिल को रखा है पूरा क्यों नहीं? मैंने कांकेर में ऐसा अवस्था हो गया कि 4 दिन हाजिरी पर होगा, 2 दिन रस्म होगा। ऐसा अवस्था कर दिया कि अभी तो 17,000 वोट से हारेगा, ये बात 35,000 वोट से हारी है। यार रखिए वैसी जो अवस्था करके कांकेर मिल को रखा है पूरा क्यों नहीं?